আজকে আসলে অনেকদিন পর ব্লগিংটা শুরু করতেছি। আর অনেকদিন পর শুরু করার মেইন কারণ হচ্ছে সময় স্বল্পতা, মানসিক চাপ, শারীরিক চাপ, যার কারণে আশাই হয় না আসলে ব্লগিং করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকেও শুরু করতে পেরেছি ব্লগিংটা। ভালো, সব মিলিয়ে ভালো। আসলে একটা জিনিস কি, কথা বলতে গেলে যে কোনো একটা টপিক ছাড়া হয় না। আসলে যখন ভাবি যে এই টপিকে কথা বলবো বা ব্লা ব্লা, অনেক সাইট খুঁজি, আমি নানান ধরনের টপিক খুঁজি, পেয়েও যাই। যখনই আসলে ব্লগিং স্টার্ট করব, সেই মুহূর্তে আসলে টপিকগুলো হারাই যায়, খুঁজে পাই না। এইটা মূলত ধর্মপুর। সিগন্যাল এদিকে পড়ছে, তার মানে এদিকে যাবে। আস্তাগফিরুল্লাহ, আমার দোষটা আমার। সিগন্যাল পরে দিছে, দোষ ওরও হইতে পারে। আমার সারছে, আমাকে নামাই লাগবে। মানে কি বলবো, এরা যে সিগন্যালটা দিল, একটু আগে দিলেই আমি সতর্ক হইতাম, তখন ওইদিকে দাঁড়াইতাম। সিগন্যালটা দিছে একদম মানে মিডল পয়েন্টে, যখনই আর কি সিগন্যালটা দিয়ে দিচ্ছে। এই মুহূর্তে তো আমারও করার কিছু নাই। আমি চাইতেছিলাম যে এখানে যেহেতু একটা অটো ভ্যান ছিল মনে হয়, তো সেই অটো ভ্যানটাকে কাটাইছি। কাটানোর পর এখানে আসিয়ে যে একটু দাঁড়াই, বাসটা চলে যায়, সোজাই যেহেতু যাবে। কিন্তু না, সেই ইউটার্ন নিতেছে। যাই হোক, এগুলা এখানে বললে অবশ্য চগলখড়ি হবে। একজন আর উপস্থিত। প্রতিদিন 120 টাকার এরে মানে তেল খাওয়াইতেই হয়। 120 টাকার তেল না খাইলে এ একদম প্রতিদিন আল্লাহর একদম 30টা দিন আছে, 30টা দিনেই এরকম তেল খাওয়াইতে হয়। এমন একটা সিচুয়েশন, এমন একটা কি বলবো, আসলে বলার ভাষা নাই। এই যে কপালের দোষ দিব নাকি এখন আমার সময়ের দোষ দিব, আসলে বুঝে উঠতে পারি না। 9,000 টাকা বেতনের চাকরি করি। আজকে বাড়ি থেকে বলতেছে বাজার করে না, কখনো কোনো আর কি ছোট মোটো বাজারও করে না। তো 9,000 টাকা দামি চাকরি করি, ঠিক আছে, চাকরিটা মানসম্মত, এটাও ঠিক আছে। চাকরিটা একদম ইয়ার কোয়ালিটি, মানে কোয়ালিটি বলবো আমি এখানে যে সব কিছুরই তো কোয়ালিটি আছে, কোয়ালিটির ভিত্তিতেই সব কিছু। চাকরিটা যে আমার চাকরিটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, অনেকটা বলতে আমার কাছে অনেক ভালো। জুনিয়র হিসাবে জয়েনিং আমার 9,000 টাকা, এটা সচরাচর সবাই। আর একটা আসলে আমার মধ্যে আমি করতে যাই, ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 29 কিলোমিটার আমাকে যাইতে হয়।
কিলোমিটার। এই টাকা 120 টাকার করে যদি লাগে প্রতিদিনে, আমি মানে যদি হালকা একটু চা পানি খাই, 10 টাকা আসলে এটা সিম্পল, আরো বেশি যায়। 10 টাকাই ধরলাম, তাহলে এমনিতেই প্রায় 3500-4000 টাকা যায় আমার। তারপর হচ্ছে মোবিল, মিলিয়ে একদম জীবনযাত্রা, যেটা অতিবাহিত করা আসলে ধৈর্য ধরলেও আসলে অনেক ক্ষেত্রেই করতেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি, মন থেকেও বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মুখ থেকে আছি, অন্তর থেকেও বলি আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তার মাঝে একটুখানি হতাশা কাজ করে, কি করব এটা নিয়ে। যা ভালো মনে করেন তাই উনি করবেন। এখনো বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো মানে পজিশনে নিয়ে যাক, এটাই ভালো পজিশন বলতে আমি একটা হচ্ছে ব্যবসা করাইতে চাইতেছি, আর জিনিসের মধ্যে আমার ব্যবসা, আমি ব্যবসাকে ছোটবেলা থেকেই আমি পছন্দ, যখন বুঝতে শিখি নাই তখন পছন্দ করি। এই যে কতগুলো কাম সারছে, যে এতগুলো করে এই যে বক ধরছে, আমি বুঝি না আসলে ভাই, কি বলবো, প্রত্যেকটা এলাকায় এরকম সমস্যা হইতেছে। মানে কি বলবো, এই প্রতিবাদটা আসলে আমি কি হাত দিয়ে করা সম্ভব না, সব ক্ষেত্রেই হয় প্রতিবাদ, অন্তর থেকে যায়, যেমন এই যে ফোন মাধ্যমে আমি প্রতিবাদ করতেছি, এই যে বক যে ধরতেছে, এটা আসলে কি বলবো, আমি বলার ভাষা নাই। আর অনেকগুলো বক নিয়ে গেছে, হয়তো ক্যামেরা এটা ওঠে নাই, যার কারণে ধরা পড়ে নাই। বাইন্দে আমি যাই চলে বল, ডায়াবেটিক সেন্টার, সেখানে যাইতেছি ওয়াইফকে নিয়ে, ওয়াইফের ডায়াবেটিক্সটা, আমারও ডায়াবেটিস। আসলে ডায়াবেটিস নিয়ে আসলে সতর্ক হওয়া ভালো, বা সতর্ক হইতেই হবে। আমার বয়স চলতেছে, আর আমার ওয়াইফের বয়স চলতেছে 19, বিয়ে হয়েছে আমাদের 2 বছর হলো, 2-3 মাসের মধ্যেই ধরা পড়ছে। তো সেই সঙ্গে চলাফেরা আল্লাহ অসাবধানতার বশত খুব স্পিডে গেলাম, আল্লাহ কি আমার সহায়তা কি হবে না, খুব স্পিডে গেছে। ঠিক ডায়াবেটিস, আপনি সকাল সকাল ওঠেন, ডায়াবেটিস আগে আপনি যদি সকাল সকাল ওঠেন, আবার দৌড় থাকেন, আবার ডায়েট, আমার ওজন 90 কেজি, কি বলবো,
এটা সমান আসলে, এটা জাস্ট ফান। আপনি যদি ডায়াবেটিক্স, এটা অনেকেই বোঝেন অবশ্য আমাদের গ্রাম অঞ্চলে। ডায়াবেটিক্সের কি জিনিস যদি জানতে চান অবশ্যই এগুলোতে যান, আপনি বুঝতে পারবেন আসলে ডায়াবেটিক্স কি জিনিস। মানে এটাকে মরণঘাতী বলে। যদি এটাকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোলে অবশ্যই এটা স্বাভাবিক, স্বাভাবিক নয়। স্বাভাবিক হবে কিভাবে? বেশি খেতে পারবে না, স্বাভাবিক মানুষের মতো চলা, কিন্তু বেশি খেতে পারবে না। আবার একজন স্বাভাবিক কথা তার মানে একদম দুর্বল হয়ে পড়বে মানসিক শারীরিকভাবে। তাই সবাই সতর্ক হন, ডায়াবেটিক্স থেকে সবাই সাবধান হন, ছোট বাচ্চারাও ডায়াবেটিক্স। যাই হোক, অ্যাডভাইসটা মূলত আসতেছে এটাই যে আমি যে আমারও তো ডায়াবেটিক্স, আমার ধরা পড়ছে মাসখানিক হলো, 9 পয়েন্ট ধরা পড়ছে। তো দেখি 300 টাকা, 300 টাকায় এখন এই মাসে যখন টাকা থাকে না হাতে, তখন কিছু আসলে কত টাকা পয়সা নষ্ট করছি, দিচ্ছে। কিছু কিছু আছে শিক্ষিত ডগ, কিছু কিছু আছে মূর্খ ডগ। এটা জাস্ট বলাটা উচিত হবে কি না, তারপরেও একটু ফানির সহিত বলি। হ্যাঁ, আপনারা নেগেটিভটি না নিলেই ভালো হয়। এটা জাস্ট ফানি, মজা করে বলতেছি, কিছু কিছু মানে অভিজ্ঞতার স্বরেই আর কি বলতেছি। এটা কিছু কিছু আছে মূর্খ ডগ, মানে মূর্খ কুত্তা, কিছু কিছু আছে শিক্ষিত কুত্তা। এই যে আমি যাইতেছি গাইবান্ধা, অনেক সময় দেখি এরকম হর্ন দেওয়ার সাথে সাথে কুত্তাগুলা একদম সাইড দিয়ে দেয়। আর আপনাদের গ্রাম অঞ্চলে বেশি হয় এরকম, সারাদিন হর্ন দিলেও কুত্তা কুত্তার মতোই চলতেছে। দাঁড়িয়ে পড়ে আসলাম মূলত মানে যেহেতু ফোন দিয়ে ভিডিও করতেছি, যার কারণে ফোনটা যেহেতু বড় আর এটা হাইলাইট হয় বেশি, সেক্ষেত্রে সবাই একটু চায়া দেখে যে কি করতেছে, ভিডিও করতেছে। এটা আর কি স্পষ্ট বোঝা যায়, সবাই বোঝে, যার কারণে একটু তাকায় আমার দিকে। আর যখন ক্যামেরা লাগা থাকে, তখন ক্যামেরা যেহেতু ছোটো একটা জিনিস, যেটা হেলমেটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে থাকে, যার কারণে বুঝতে পারে না যে এটা কী জিনিস। ওরা মনে করে যে এটা ক্যামেরাই। অনেক ট্রাই করছি আমি, তবে যারা অভিজ্ঞ, যারা জানে বোঝে, তারা খুব সহজেই ধরতে পারে এটা ক্যামেরা। দাঁড়িয়াপুরে বিশেষ করে আপনি
যদি 3টা-4টার দিকে আসেন তাহলে আপনার এই দারিয়াপুর এইটুক জায়গা যতটুক থেকে শুরু হয়েছে বাজারটা আর শেষ তো এখান থেকেই, এইটুক জায়গা আপনার অতিক্রম করতে আপনার প্রায় আধা ঘন্টা চলে যাবে, এটা ম্যাক্সিমাম। আর বিশেষ করে হাট যখন গরু আসে, গরুর হাট আসে, মানে গরু যখন আসে, এটা গরুহাটি, গরু যখন আসে তখন তো বলাই বাহুল্য, এত জ্যাম, কি বলবো, অত্যাধিক জ্যাম এই দারিয়াপুর বাজারটা। সিএনজি, অটো, এদের পিছনে পিছনে যাওয়াটা একদম হাই রিস্ক, কারণ আজগুবি ব্রেক ধরে, আজগুবি ব্রেক কষে, যেটা আসলে একজন বাইকারের জন্য খুবই খুবই মানে দুর্দান্ত একটা বিপজ্জনক। তাই এদের থেকে হালকা একটু দূরত্ব বজায় রাখুন, পারলে এদেরকে কাটিয়ে যান আপনি। ব্যক্তিগতভাবে যদি একটা আমি কথা বলি তাহলে বলবো যে আসলে মানুষের উপকার করাটা, এটা জাস্টিফাই করে আপনাকে উপকার করতে হবে। আপনি কোন মানুষের উপকার করতেছেন এটা আপনাকে অবশ্যই বুঝে শুনে উপকারটা করতে হবে। আপনি আর্থিকভাবে করেন, আপনি বাহ্যিক আপনার মানে যে কোনোভাবেই আপনি এক কথাই আপনি উপকার করলেন, সেটা আপনি অবশ্যই ভেবে চিন্তেই উপকার করবেন। কার উপকার করতেছেন এটা হয়তো বা আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি একজনের উপকার করতে আপনার ভেবে চিন্তে করার কি আছে। আসলে আছে ভাই, মানে বিশাল, এটা চিন্তা ভাবনা বিশাল। কারণ গত কিছুদিন আগে আমি যখন অফিস থেকে বাড়ি যাইতাম, বাড়ি থেকে অফিসে আসতাম, এক ছেলে আমার সাথে যাতায়াত করতো। আমাদের বাড়ি থেকে সে ছেলেটার বাড়ির দূরত্ব প্রায় 6-7 কিলোমিটার দূরে। তো দূরে হয় কিন্তু একই রোডটা একই। তো তার বাড়িটাই আগে পড়ে, আমার বাড়িটাই একদম 7-8 কিলোমিটার দূরেই পড়ে। সেই ক্ষেত্রে যেহেতু একই রোড, ও আগে এসে একরকম দাঁড়ায় থাকতো, আমি এসে ওরে তুলে নিয়ে আসতাম। তো সেই ছেলেটা আমি মূলত দেখতে চাইছিলাম ছেলেটা কেমন। হ্যাঁ, দোষ ওরেই না দেই, দোষ দুজনে ভাগাভাগি করে নেই। কিরকম মানে যেহেতু ওর মা নাই ছেলেটার, সেই ক্ষেত্রে আমি আসলে ওর উপর এতটা আসলে মর্মান্তিকভাবে মানে ব্যাহত হয়েছিলাম, যেটা বলার ভাষা নাই। খুব মানে খারাপ লাগছিল, এটা খারাপ লাগারই কথা। ওর মা নাই, মানে ডিভোর্স হয়ে গেছে নাকি ওর আব্বু আম্মুর। তো যেহেতু মা নাই, সেক্ষেত্রে হেল্প আসলে করাই যায়। কীরকম হেল্প, ওর থেকে 50 টাকা আমি নিতাম আর কি, মানে তেল উঠানোর জন্য। তেল উঠানোর জন্য নিছিলাম 50 টাকা, এটা আমার কিছুই হইতো না। হ্যাঁ, বাংলা কথা বলতে এটাই, মানে ডাইরেক্টলি বলতেছি আমি, ইনডাইরেক্টলি বলার এখানে কোনো দরকার নাই। তো কোনো কিছুই হইতো না ওর 50 টাকা দিয়ে। তো ওরে প্রথম আমি একটু হালকা মজাক করছিলাম, মজাক একটু তামাশা, হাসি তামাশা, যেহেতু দুজনে যাই হাসি তামাশা করি, ও করে আমিও করি। সিরিয়াসলি আসলে ও বেশি নিত সিরিয়াসলি। আর ওর যখন মজাকটা হইতো, ও
ওটাও আসলে সিরিয়াসলি মজাক হইতো। আর আমি যেটা করতাম সেটা সিরিয়াসলি না, আমি যথেষ্ট সচেতনতার সাথেই মজাক করি, ফাইজলামি করি। আর ফাইজলামি এটা আমার দ্বারা হয়ই না মূলত। আমি মজাক টিস্কারি বা ফাইজলামি এগুলো করতেই পারি না। তারপরে ওর সাথে করছিলাম কয়েকদিন একটু, যে দেখি ছেলেটা কেমন, ওরে জাজ করার জন্য করছিলাম। তারপর দেখি না ছেলেটা হাসি তামাশা এগুলো পছন্দ করে না, মেনে নিতে পারে না। ও নেগেটিভলি নেয়, পজিটিভলি ভাবে নেয় না, যার কারণে আমি একটু সাইড কাটছিলাম। কাটার পর প্রতিনিয়ত আসি যাই। ও একটু মানে বেশি চাপা মারতো আর কি, খুব বেশি চাপা মারতো। ওর হচ্ছে 300 মণ ধান মারছে, 150 মণ ধান সেদ্ধ করে নিছে খাওয়ার জন্য, এরকমভাবে চাপা মারতো, ব্লা অনেক চাপা মারতো। যাই হোক, আমি ওইগুলো কানে নিতাম না। আর একটা ওর বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে ও কলেজে আসতো ঠিকই গাইবান্ধা, এই যে কলেজে পড়ে, কলেজে আসতো। কলেজে আসার পরেও কি করতো, কলেজে আসার সময় ওর পার্সোনাল কাজটা সারতো না। যখন আমি আসি তখনই ওর পার্সোনাল কাজের চাপ বেশি মানে বেড়ে যায়। তো যাই হোক, ওর পার্সোনাল কাজটাও সারে, আমার যেটা একদম অসহ্যভাবে মেনে নিতে পারি না এগুলো আসলে। তো একদিন কি করলো, কথায় আমি ফাউল কথাও বলি নাই, মানে খারাপ কথা বলি নাই সিরিয়াসলি। ও আমারে একটা গালি দিয়ে বসছে অফিসে সবার সাথে সামনেই, বোকা চো, এরকম একটা আপনি প্লাস দিবেন ওপরে, বোকা চো। যে বুঝতে পারছে সে বুঝছে। তো এরকমভাবে একটা গালি দিল, আমি কিছু বলি নাই। আমার একটা সিনিয়র সে বললো, অমুক ভাই তোরে এভাবে গালি দিল, তোরে না আপনাকে এভাবে গালি দিল, আপনি কিছু বললেন না, এটা সেটা। আমি ওর কথা তো বেশি একটা করি নাই, তো দিছে তাই। তো নেক্সটে কি করলো, ও সেম ভাবেই মানে আমাকে কোনো কথা নাই, বার্তা নাই, ওর কোনো আমি কটু কথাও বললাম না, ও সেম ভাবে ওই আমারে গালি দিছে আর একদিন, ও বোকাচো, এভাবেই বোকাচো দা, ডাইরেক্টলি কই আমি, এভাবেই গালি দিচ্ছে আমারে। তো সেই দিনও আমি সিরিয়াস কিছু বলি নাই, এই যে চলতি অবস্থায় আছি, মিথ্যা বলবো না, সেদিনও আমার একটু যে দোষ আছে এটা আমি মনে করি না আসলে, কতটুকু দোষ নিয়ে আমি ওর সাথে কথা বলছি। যেহেতু চলতি পথে কথা হয়েছে, সেই দিন ওর সাথে আমার ওরকমভাবে কথা হয় নাই। তো দিল গালি, আমি মেনে নিলাম। আরেকদিন ব্লগিং করতেছি, ও আমার ব্লগিংয়ে ডিস্টার্ব করতেছে, ও দেখতেছে আমি কথা বলতেছি, ও পিছনে বসে গান বাজাচ্ছে জোরে জোরে। এইবার তো আর মেনে নেওয়া যায় না, একদম মটকা গরম হয়ে গেছে। তারপর ব্লগিংটা শেষ করেই ওরে বললাম, আপনি কি করলেন এটা, আপনি ব্লগিং করার সময় আপনি গান বাজাচ্ছেন, এটা সেটা, এগুলো কইতেই এখন ওই যে পূর্বের কথাটা মনে উঠছে। আপনি আমারে অমুক গালি করে, অমুক গালি দিয়ে আপনি কথা বলেন, হ্যাঁ এটা সেটা, এগুলো বললাম। বলার পর আমি একটা গালি দিচ্ছি, একটা গালি দিছি, আমি জাস্ট একটাই গালি দিছি, বেশি না। আর কথা এমনিতে শোনাইছি। তো শোনানোর পর ওর রিয়াকশনটা এমন ছিল যে বাড়ি পর্যন্ত গেছে, ও একটা কথাও বলে নাই। ঠিক আছে, পরের দিন সকালে যখন অফিসে আসবো, ওরে এতবার ফোন দিলাম আমি, ফোন রিসিভ করে না এবং কাটিও দেয় না, এরকম একটা অবস্থা। প্রায় 7-8 বার ফোন দিলাম, ফোনটা কাটলো না, রিসিভও করলো না। পরে তো ভাবলাম যে না, এ হয়তো বা ঘুমাইছে, নয়তো আমার সাথে যাবে না পুরো, যেহেতু গতকালকে ওর সাথে আমার কথার কাটাকাটি হয়েছে, যার কারণে ও হয়তো বা গোসা আছে। আমি সময়ও কম, আমি টান মারলাম মোটরসাইকেল নিয়ে, টান মারিয়ে আসি, দেখি অফিসের মধ্যে ও চুপ করে বসে আছে, অথচ ফোনটা পর্যন্ত আমার ধরলো না, কেটেও দিল না ফোনটা। এগুলো দুঃখের বিষয় আসলে, ওর জন্য কত কী করছি, ঘুরে নিয়ে গেছি ওরে আমি কত দূর। যাই হোক, না বলি এগুলা। তো ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেল। আপনারা লাইক কমেন্ট করেন প্লিজ, পাশে থাকেন, কমপক্ষে একটা লাইক কমেন্ট করলে হাতে ব্যথা হবে না, কিছুই হবে না, টাকা পয়সাও যাবে না।
লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।